সারাদিন পেরিয়ে সন্ধ্যা নামে ধরণীতে। সারাদিন তোহা বেশ স্বাভাবিক ছিল। দুপুরে সিয়ামের সাথে আধা ঘন্টা বেশি সময়ে কথা বলে পার করেছে। সিয়াম যাতে কোনোভাবেই তোহাকে সন্দেহ না করতে পারে। তারপর ইভানের থেকে সে বাইনারি সংখ্যাগুলো এক ধরনের গুপ্ত কোড, যেখানে স্পষ্ট লেখা 47টা নারী ও 25টা বাচ্চা টাকা। তোহার সন্দেহ এখনো পাকাপোক্ত। এই একটু জানোয়ার মুখোশ উন্মোচন করবে, সাথে নিজের পরিবারের খুনের প্রতিশোধ সে নিবেই। তোহা দুপুরের মেহেরজকে 2 পাতা ঘুমের ঔষধ পাঠাতে বলেছিল। মেহেরজ প্রশ্ন করেনি, কারণ মেহেরজ জানে তোহা কিছু একটা করবে। তাই বেশ ভালোভাবে সতর্ক করেছে যেন তার বউ এর কোনো ক্ষতি না হয়। তোহা আচ্ছা দিয়েছে মেহেরাজকে। মেহেরাজ গোপন ঔষধ শ্রেয়সীর সাথে দেখা করতে এসে শ্রেয়সীদের বাড়ির বাগানে ফেলে গিয়েছিল। সেখান থেকে তোহা নিয়েছে। যদিও আগে থেকেই তোহার কাছে ছিল, তবে সেগুলো বেশি পাওয়ারের, যদি কোনো ক্ষতি হয় সেই ভয়েই নতুন কিনেছে। সন্ধ্যায় পরে তোহা তুহুকে কল করে কাল তাকে নিতে আসতে বলেছে। উল্লেখযোগ্য কারণ হিসেবে বিশ্বাসযোগ্য কিছু একটা বলে দিতে বলেছে। তুহিনও আসবে বলেছে কাল দুপুরে। আজ তোহা রান্নাঘরে আগে ঢুকে গেছে তা দেখে খাদিজা খাতুন তোহাকে জিজ্ঞেস করলেন। তোহা বলে, আম্মা, আজ আমি করি রাতে রান্না প্লিজ। না মা, আমি করছি, তুমি এখানে দাঁড়িয়ে দেখো। শাশুড়ির কথায় তোহা হাল না ছেড়ে বলে, প্লিজ আম্মা, আজ তো আপনার ছেলে বাড়িতে নেই, প্লিজ আজ রাতে রান্না করি আমি। না মা, হাত পড়বে, আমি না থাকলে তখন কইরো, এখন আমি আছি তো। তোহা এবার একটু ইমোশনাল হয়ে গেল খাদিজা খাতুনের কথায়। তারপর বলল, আপ্পি আমাকে ভালোবাসে না আমায়, তাই রান্না করতে দিচ্ছেন না, আর চাইবো না কোনোদিনও সরি। তাও আপনি সব সময় থাইকেন কাছে। তোহা অভিমান বুঝে খাদিজা খাতুন হাসে। তোহাকে ভীষণ ভালোবাসেন তিনি। হেসে তোহার মুখে হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, আচ্ছা রান্না করো, সাবধানে করবা। আমি তাহলে ঘরে যাচ্ছি। আচ্ছা আম্মা, আমি চা নিয়ে আসছি আপনার জন্য। আচ্ছা। খাদিজা খাতুন চলে যেতেই তোহা হাঁপ ছেড়ে বাঁচলো। ওষুধগুলো তার কোমরেই বাঁধা। বাই এনজি চান্স যদি পড়ে যেতে। তোহার শাশুড়ি চলে যাওয়ায় দিকে তাকিয়ে বিড়বিড় করে, মাফ করবেন আম্মা, আপনি আসলে অনেক ভালো মানুষ। তবে আপনার সাথে যারা বসবাস করে তারা কাপুরুষ। তাদেরকে শেষ না করলে এই দুনিয়ার পাপ বেড়েই চলবে চলবে দিনে দিনে। তোহা না ভেবে চুল চা বসিয়ে দিল। চা বানানো শেষ। এর শাশুড় ঘরের দিকে শ্রেয়সী ঘরে নজর বুলিয়ে এলো। মেয়েটার মাথা ধরেছে আজ আবার। বিকেলে কোচিং থেকে আসার পর থেকেই শুয়ে আছে। তোহা এগিয়ে গেল শ্রেয়সীর আদা চা খাবে কিনা। মাথা যন্ত্রণা কম্বল বলে, কিন্তু গিয়ে দেখলো শ্রেয়সীর হাত পা গুটিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তোহা আর ডাকলো না। কম্বলে ভাঁজ খুলে শ্রেয়সীর গায়ের দিকে বেরিয়ে এলো। তারপর রান্নাঘরে চলে গেল রান্না করতে। বিছানায় হেলান দিয়ে বসে আছে মেহেরোজ, কোলের উপর ল্যাপটপ, কানে ইয়ারবান্ড, চোখ মুখ গম্ভীর কোন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মেহেরজকে চুপ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ল্যাপটপের উপর থাকা ব্যক্তিটি দোটানায় আয়েশ করে বসে পড়লো। ভাইয়া, এমন করে তাকিয়ে থাকার কি আছে? আমি তো বললাম এখন দেশে যাওয়ার কোনো প্ল্যানিং নেই আমার। মেহেরজ তাও কিছু বললো না। মেহেরজকে চুপ থাকতে দেখে ইভা কিছুটা ভয় পেল। বিনা কারণে ছোট্ট থেকে মেহেরজকে ভয় পায় ইভান। কোনো মানে হয় এই অঠাস সুই সুই ছেলেটা তার 1 বছরের বড় ভাইকে ভয় পাওয়া, যেখানে তার ভাই তাকে ধরতে পারবে না, মারতে পারবে না। তাও হয়তো এই ভয়টাই ভালোবাসার সম্মান থেকে আসে। ইভান এবার ছোট্ট করে বলো, ভাইয়া, তুমি কি আমার উপর রেগে আছো? না। মেহেরজের গম্ভীর আওয়াজ। ইভান চুপ। কি বলবো বোঝাই যাচ্ছে রেগে আছে। এখন কিছু বলে রেগে যাবে না তো আবার। ইভান আবারও বলল, সরি ভাইয়া, আসলে এখন দেশে যাওয়া বাকি, কথা শেষ গুলো শেষ করার আগে গম্ভীর কণ্ঠে মেহেরজ বলল, দেশ ছেড়েছিস কত বছর? ভাইয়ের প্রশ্ন আচমকা ইভান। তারপর শান্ত গলায় বলল, প্রায় 7। এই 7 বছরে একবারও তোকে দেশে আসতে বলেছি আমি? না। তাহলে সমস্যা কি? আসলে কি আসলে? আসলে তুমি তো জানো ভাইয়া, আমার এমন কিছুই নেই। তুমি জানো না, তাও এমন করছো। আমি কি কারণে দেশে ছেড়েছিলাম তাও তুমি জানো। আর এখন তো যাওয়ার প্রশ্নই আসে না। সেটা আমি জানলেও আব্বু আম্মু দাদা দাদি এগুলো জানে। মেহেরজের গম্ভীর কণ্ঠ না চাইতেও রেগে যাচ্ছে। মেহেরজ এখন রাখতে চায় না। যেভাবে হোক ইভাকে
দেশে আনতে চায়। তার মা প্রায় প্রায় তাকে তাদের দুই ভাইয়ের ছবি দেখে কাঁদে। এটা মেহেরজের দৃষ্টি এড়ায় না। যেহেতু আর কিছুদিন বাদে মেহেরজের বিয়ে, তাই তার মায়ের আরো বেশি করে ইভানের কথা মনে পড়েছে। মেহেরাজ কল মিট করে কয়েকবার জোরে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। রাগটা কন্ট্রোলে এনে শান্ত কণ্ঠে বলে, তুই দেশ ছাড়তে চাইলি, আমি সব গোপন করে তোকে সব রকম হেল্প করলাম। তুই মেডিকেলে পড়া ছেড়ে দিয়ে হ্যাকিং শিখলি, আমি সেটাতেও ছাই দিয়েছি। কখনো কাউকে বুঝতে দেইনি তুই যার জন্য নিজের জীবন গোছাতে চাইছিলি সে কি কারণে অন্য অন্যার হলো সেটাও তুই জানিস। আর ওর পার্সোনালিটি কেমন তাও জানিস। আর অনেক মেয়ে আছে দুনিয়াতে, তোর ভাগ্য যে লেখা আছে তার সাথেই তোর বিয়ে হবে। মেহেরাজ থামে। ল্যাপটপে স্ক্রিনে ইভানের মাথায় হাত, চেহারাটা দেখে আবারও বলে, আম্মু তোর চিন্তায় বারবার অসুস্থ হয়। তুই ফ্রি থাকলেও মাসে একবার কল করিস না। সেখানে তুই মেডিকেলে পড়া বাদ দিয়ে 5 বছর আগে সেখানে কলঙ্কে বললি তুই পড়াবি বিজি। আমি তাও চুপ রইলাম। তবে তবে কি? ইভান নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো মেহেরোজ। আবার নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেল। আগামী 3 দিনের ভেতরে দেশে না আসলে আমি সবাইকে সব সত্য বলে দেব। আর তুই জানিস আম্মু জিনিসটাই কতটা হার্ট হবে। যদি আম্মুকে ভালোবাসে থাকিস তবে ঠিক 3 দিনের মাথায় শুক্রবারে তোকে দেশে দেখতে চাই। ভাইয়া শোনো। মেহেরোজ কল কেটে দিল। সে ইচ্ছে করে কেটেছে। সে ভাই হয়ে কিভাবে তার ভাইকে আর দূরে রাখবে। আর মায়ের মন তো বারবার তার 2 ছেলেকেই একসাথে দেখতে চায়। মেহেরত জানে ইভান আর যাই হোক তার কথা অবাধ্য হবে না। ছোট থেকে আজ পর্যন্ত কোনো কথার অবাধ্য হয়নি ইভান। তাই মনে মনে ঠিক করেছে ইভান বাড়িতে ফিরলে তার বিয়ের পর পরই আগে থেকে ঠিক করে রাখা মেয়েটার সাথে ইভানের বিয়ে দিয়ে দেবে, সাথে ফাহিমেরও। দিয়ে সে ভাই ও বন্ধুর এক গুরুত্ব দায়িত্ব পূর্ণ করবে। রাতে খাবার রান্না শেষে তোহা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শাশুড়ি ঘরে উকি মেরে দেখে খাদিজা খাতুন নামাজ পড়েছে। সে ফাঁকে তোহা নিজের জন্য কিছু তরকারি বাটিতে তুলে সরিয়ে রেখে গুঁড়ো করা চা খানা ঘুমের ওষুধের তরকারির হাঁড়িতে মিশিয়ে দেয়। ঝিরি বাজে তোহা খায় না বারবার, তাই সেটাই আগেই মিশিয়েছে। সব কাজ শেষ করে তোহা নিজের ঘরে চলে যায়। এখন আর কাজ নেই। বাকি কাজ তার শাশুড়ি করবে। রাত 9:30 বাড়িতে ফিরে আলতাফ শেখ। সিয়াম শহরের বাইরে, তাই আজ একটু দেরিতে দোকান বন্ধ করলো। সিয়াম বাড়িতে থাকলে 11টা বেজে যায়। আলতাফ শেখ বাড়িতে আসার পর তোহা শ্রেয়সীকে ঘুম থেকে তুলে দেয়। শ্রেয়সী ঘুম থেকে উঠে এশার নামাজ পড়ে এবার সাথে খেতে বসে। তোহা বসেনি, সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে। তা দেখে খাদিজা খাতুন বলেন, তুমি বসো পড়ো মা, একা একা খাবে নাকি? আজ তো সিয়ামও আসবে না, আমাদের সাথে বসো। না মা, খিদা নাই। আরে বসো। শাশুড়ির কথায় তোহা চুপ করে যান। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে। শাশুড়ির সামনে খুব বেশি কথা বলেন না, তাই আবার বলো বসছি আম্মা, আপনারা ওঠেন। তারপর খাদিজা খাতুন বুঝলো তোহার শ্বশুরের সামনে খেতে বসতে লজ্জা পাচ্ছে, তাই আর যথেষ্ট করলো না। শ্রেয়সী ভাজি তরকারি কিছু না নিয়েই শুধুমাত্র একটা ডিম দিয়ে ভাত খেয়ে উঠে গেল। তবে তার তোহা খেয়াল করেনি। সে তো শ্রেয়সীকে সব বেড়ে দিয়েছিল। তোহা ওঠার পর শ্রেয়সীর মাথা ব্যথা ঔষধ দিয়ে শ্রেয়সীকে খেয়ে আবার ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরই ফাঁকে আলতাফ শেখ আর খাদিজা খাতুন খেয়ে উঠে অন্যদিকে সোফায় বসে অনেকক্ষণ টিভি দেখে ওয়াজ। কিছুক্ষণ বাদে ঘুম চলে আসে। তবে তারা ভাবলো না, কারণ তাদের সাথে তোহাও হাই তুলেছে। সবাই ক্লান্ত ভেবে খাদিজা খাতুন তোহাকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলে তারা ঘর চলে গেল। সবাই ঘরে যেতেই তোহা আনমনে হেসে উঠল। টেবিলে থালা বাসনগুলো রান্নাঘরে কিচেনে রেখে অবশিষ্ট তরকারিগুলো ফেলে দিল। তারপর নিজে তরকারির বাটি বের করে ভাত খেয়ে নিল। সব শেষে গুছিয়ে লাইট নিভিয়ে ঘরে চলে গেল। যার করা রাতে ভিতরে করবে আজ। সিয়ামের সব গোপন সত্য খুঁজে বের করতে হবে তাকে। তোর প্রথম প্রথম একটু খারাপ লাগলে এখন বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করছে না। তোহা রুমে ঢুকে দরজা লাগিয়ে নিজের একটা প্লাজো আর একটা লং টি শার্ট পরে নেয়, শাড়ি খুলে। তারপর কানের দুল আর হাতে চুড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, যাতে একটু শব্দ না হয়। নিজের চুলগুলো গার্ডার দিয়ে বেঁধে ল্যাপটপ অন করে মুভি দেখতে বসে মধ্যরাতে যা করার করবে। ইদানিং মন মেজাজ খুব খারাপ আনাম মিয়ার।
চট্টগ্রাম শহরে পুলিশ আর্মি বিশাল পাহারা বেড়েছে। জঙ্গলে যেতে নিলেও অনেক সাবধানে থাকতে হয়, সাথে কাজগুলো সাবধানে করতে হয়। তার এত বছরের অভিজ্ঞতার মুখে গতকাল রাতে একটা মেয়ে পাচারের জাহাজ নৌবাহিনীর হাতে ধরা পড়েছে। নেহাত অফিসারটা সৎটায় আনামিয়া কোনো চাল খাটেনি, নয়তো তার লোকটা মোটা অঙ্কের টাকা দিয়ে এসব মিটিয়ে নেয়। মেয়েগুলো এখন চট্টগ্রাম থানায় পুলিশের আন্ডারে আছে, তবে কেউ কিছু বলতে পারছে না। শুধু বলতে পারছে তাদের উপর অমানসিক শারীরিক নির্যাতন হয়েছে। আর কারেন্ট নাই, এর ভেতরে পুরো দরজা লাগিয়ে দেখেছে মুখ বেঁধে। একটা আনামিয়ার বড় স্বস্তি। জঙ্গলে আনার আগে প্রতিবারই ইমোশনাল গুলোকে অজ্ঞান নিয়ে আসে আনামিয়ার লোকজন। আর জঙ্গলের ভিতরেও করা ডোজ এর ড্রাগস দেওয়া হয়, ফলে মস্তিষ্কে স্মরণ শক্তি বিলীন হয়ে যায়। পাতাল ঘরে নিজের বিছানায় অর্ধউলঙ্গ আচ্ছা হয়ে সিগারেট টানছে আনামিয়া। বিছানায় অন্য প্রান্তে একটা বালিশ 22-23-এর তরুণীর আধমরা শরীর পড়ে আছে। খুবলের খেয়েছে আনামিয়ার মেয়েটাকে। এটাই কারণ মেয়েটা করা মেজাজ। আর এটা আনামিয়ার ঘোর শত্রু। মেয়ে জাতি হবে কাদার মতো। পুরুষের মুখে কথা কেন বলে? সিগারেট খাওয়া শেষ হলো, আগুন জ্বালাতে থাকে সিগারেটের পচাশ দেশ মেয়েটার পেটে চেপে ধরলো। মেয়েটা নড়ে উঠে কেঁদে উঠলো, হাত দুটো বাঁধা, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে জমাট বেঁধে গেছে। আনামিয়া তৃপ্তির হাসি হেসে রকিকে ফোন দিতেই রকি এসে হাজির হলো ঘরে। রকিকে দেখে কথা না বাড়িয়ে আনামিয়া অলস ভঙ্গিতে বলল, নদী রে লইয়া যা, তোরে মন চাইলে উপভোগ কর। যদি বাইচা থাকতে পতিতলায় পত্তি দেয়াস আসবি, তত্ত্ব দিবি তত্ত্ব তোর তপুয়ে মাইরা গেলে মাগুর মাছে গর্থে দিয়া দিস, ওদের খাবার দেওয়া হচ্ছে না, এখন ঘুমা লইয়া যা। কথাটা বলেই আনামিয়া সাদা কুশন জড়ানো বালিশ টেনে নিয়ে শুয়ে পড়লো বিছানায়। পরনের সাদা লুঙ্গিখানা ঢিলে করে গায়ে কথা জড়ানো। আনামিয়ার কথা শুনে রকি চোখে লাল ভরে গেল। বুঝলো বাকিগুলো মতো এরও জিভে তুলে ফলে দিয়েছে আনামিয়া, তাই এমন চোখ। বাকি মেয়েটাকে টেনে ঘর থেকে বেরিয়ে লাইট নিভিয়ে দরজা টেনে পাশে ফাঁকা ঘরে নিয়ে যায়। তারপর ছুঁড়ে ফেলে দিয়ে তপুকে ডেকে নিয়ে আসে। দুই বন্ধু সুবর্ণ সুযোগ, মরে গেলেও কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, যেখানে স্বয়ং তাদের বস আজ অনুমতি দিয়েছে। রকি আর তপু দেরি না করেই ঘরের ভিতর সব একটা মিউজিক চালু করে দুটো বিয়ার আর বোতল নিয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটার আধশোয়া আধখোলা চোখে একবার দেখলো তাদের, তারপর চোখ বুজে নিল। ঘরের বাইরে থেকে মেয়েটার মৃদু আর্তনাদে আওয়াজ মিশে গেছে দম বন্ধ হওয়ার রক্তের গুমোট বাতাসে। ঘড়ি টিক টিক আওয়াজে জানান দিচ্ছে রাত 1টা বাজে। তোহা ঘুম চলে এসেছে তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল, তবে ঘুমায়নি। 1টা বাজতেই মোবাইলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, সাথে চাবিগুলোও নেয়। কখন কোনটা কাজে লাগে। ধীরে পায়ে শব্দহীনভাবে শ্রেয়সীর ঘরে একবার উঁকি দিয়ে তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। ডাইনিং এ হলুদ অ্যাটাক জিরো বাল্ব জ্বলেছে। তোহা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে শ্বশুরের ঘরের সামনে দাঁড়ায়। বুকে একবার ফু দিয়ে হালকা করে চাপ দিতেই দরজা খুলে যায়। তোহা জানে তার শাশুড়ি দরজা লাগায় না, তাই আর ভাবিনি। ধীরে পায়ে এগিয়ে গিয়ে কয়েকবার গায়ে হাত দিয়ে শব্দ করে চেক করে আদৌ জেগে আসে কিনা। যখন বুঝতে পারে ঘুমিয়ে গেছে, তখন শ্রেয়সীর ঘরে দরজার ভেতর থেকে ভেজিয়ে দিয়ে আগে থেকে বানানো লক চাবি দিয়ে আলমারি খোলে। অনেক খুলেও কোনো লকার পায় না, কিন্তু তোহা তো লকার দেখেছিল। কথাটা মনে করে পিছু ঘুরে তাকায়। ঘরের একদম কোনায় মরিচিকা ধরা একটা আলমারি। মোবাইলের ফ্ল্যাশ লাইট পড়তে লাল রঙের আলমারিটা চোখে পড়ে। তাওহা কপাল চাওড়ায়। পুরোনো আলমারি রেখে নতুন আলমারি খোলার জন্য কয়েকদিন আগেই নতুন আলমারিটা কিনেছে তার শাশুড়ির কাপড় রাখার জন্য, কারণ তার শ্বশুরের দোকানে অনেক দরকারি কাগজপত্র থাকে পুরোনো আলমারিতে, যদি হারিয়ে যায় সেজন্যই। তোহা হাসে, বুদ্ধি আছে তার শ্বশুরে। তোহা ধীরে পায়ে এগিয়ে গিয়ে আলমারির তালা খুলে শব্দ করে খুলে যায়। তোহা দেখে অনেকগুলো কাগজ পাতি উপরে থাকা, আর নিচে তার শ্বশুরের জামা কাপড়। তোহা সবগুলো বের করে মোবাইলে আলো দিয়ে দিয়ে পড়ে পড়ে দেখে, রেখে দেয়। কারণ আসলে সব দোকানের। তোহা এবার নিজের পাওয়া সেই চাবিটা বের করে লকারের
ঘোরাতেই লকার খুলে যায়। তোহা আনন্দে লাফিয়ে ওঠে, ভীষণ আনন্দ লাগছে তার। তোহা লকার খুলে অবাক হয়। পুরো লকারে মাত্র কয়েকটা ফাইল, আর তার নিচে আবার ড্রয়ার। তবে চাবি তো তোহার কাছে নেই। এখন কি হবে? তোহা মাথায় গুঁজা হেয়ার ক্লিপ খুলে বের করে, খুব শান্তভাবে তালার ভেতর ঘুরিয়ে ড্রয়ারের লক খুলে ফেলে। ট্রেনিংয়ে শিখেছে এটা। আর এখন চাবি খুলেও কাজ হতো না, বরং সময় নষ্ট হতো। আর কিছু ওলটপালট হলে তার শ্বশুর সকালে বুঝে যেত। তোহা ড্রয়ার খুলে চমকায়। আরো কয়েকটা ফাইল, একটা টাকার হিসাবের লিস্ট আর একটা পিস্তল। তোহা টাকার হিসেবে লিস্ট ছবি তুলে নেয়। এখানে প্রায় 6 কোটি টাকার হিসাব লেখা 4 পৃষ্ঠায়। তারপর তোহা ফাইল বের করে পড়তে গিয়ে আবার অবাক হয়। কয়েক জায়গায় অনেক বিশাল বিশাল জমির দলিল তার শ্বশুরের নামে। তোহা ছবি তুলে সর্বশেষে লাল কাপড় দিয়ে বাঁধা ফাইলটা খুঁজতেই অবাক হয়। এটা আর কেউ না, তার বাবার সম্পত্তির দলিল। তোহা বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে এতদিনের পর তার বাবার হাস্যকর মুখের ছবিটা দেখে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা চলবে।